স্টার্ট। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো তোমাদের প্রত্যেককে স্বাগতম দাদার স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য। তো আজকে যেটা তোমাদের যে আলোচনার বিষয় সেটা হলো ক্লাস 5-এর কালকে সেট 1-এর পার্ট 1 ক্লাস গেছে। আজকে সেই সেট 1 থেকে নিয়ে পার্ট 2 ক্লাস করাবো। কালকে 1-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করিয়েছি, আজকে 2-এর দাগ থেকে অঙ্কগুলো করাবো। কারণ আমি যদি একটা সেট পুরোটা করে দিই তাহলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, যার ফলে তোমাদের অনেকটা অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি সেটগুলো মানে ছোট ছোট করে যাতে করা যায় সেই চেষ্টাই করছি। তো তোমাদের প্রত্যেককে স্বাগতম, তোমরা এভরিডে ক্লাসগুলো করবে। আর এটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমরা এখান থেকে পুরোপুরিভাবে কমন পেয়ে যাবে। তো চলো সরাসরি অঙ্ক ফিরে আসে। দেখো আজকে 2-এর দাগ থেকে অঙ্ক শুরু হবে। দেখো 2-এর দাগের যেটা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 2-এর দাগ দিয়ে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। তাহলে যদি 2-এর দাগ, তাহলে 2-এর দাগের নাম্বার বিভাজন 2 গুণিতক 10 সমান 20। মানে হচ্ছে একটা করে প্রশ্নের জন্য 2 নাম্বার নির্ধারিত করা আছে, সেখানে 10টা করতে হবে, মানে 20 নাম্বার এখান থেকে। তো প্রথম প্রশ্ন যেটা দেখো সেটা হচ্ছে যোগ করো। দুয়ের দাগের ক যোগ করো। দেখো প্রশ্নটা দেখো, 1/4 প্লাস 3/4। 1/4 প্লাস 3/4। তাহলে দেখো ভালো করে তোমরা, এখানেও 4 এখানেও 4, তাই তো? তাহলে এখানেও 4 আর এখানেও 4 যদি হয়, এদের লসাগু কি হবে? 4 হবে। সেই জন্য এটা 4 হয়ে গেল। আর এখানে কি 1 আর এখানে 3, দুটোরই নিচে যেহেতু 4 আছে, তাহলে আমার আর কিছু করার দরকার নেই, 1 + 3 করে দেবো। কারণ এটা এইভাবে করতে হয়, এই যে 1 আছে, 1 দিলাম গুণিতক দিলাম, দেখো এর নিচে 4 আছে, তো তাহলে এইটাও তো 4, 4-এর পার্টি নাম তো পুরো কখন 4 হবে, 4 1-কে 4, তাহলে 4 1-কে 4, প্লাসটা দিলাম, আবার ব্র্যাকেট দিলাম, এই 3টা দিলাম। দেখো এর নিচে কত আছে? 4 আছে। 4 4 4 1-কে 4, তাই তো? তাহলে দেখো, তাহলে এখানটায় 1 হলো, 1-এর সঙ্গে 1 গুণ করলে কি 1 হয়? তো প্লাস 3 1-এ 3/4, তাই তো? তাহলে দেখো জিনিসটা কি হবে, 1 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 4। সেই জন্য এখানটায় 4 হয়ে গেল। আর এখানে কি, এটা 4, এটাও 4, তাহলে 4/4, 4 1-এ 4, 4 1-এ 4। তাহলে কি হিসাব মতন হিসাব মতন তো 1/1। ভালো করে দেখো, 1/1, তাই তো? এই 1/1 মানে কি, 1-এর সঙ্গে যদি 1 গুণ 1 1-এ 1ই তো হয়, তাহলে 1/1 মানে তো 1 সমান, আমি এখানটায় কি করে দেবো? 1, তাই তো? অতএব নির্ণয় যোগফল, অতএব নির্ণয় যোগফল হলো 1। প্রত্যেকের খাতায় নোট ডাউন করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ঠিক আছে, বেশি সময় নেই, তাড়াতাড়ি করো।
সময় নেই। মুছে দিচ্ছি। দেখো ভালো করে, ক্ষয়ের প্রশ্নটা বলেছে যেটা 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের একাংশ দ্বারা 3 সেমি, 3 সেমি, 6 সেমি, 3 সেমি, 6 সেমি, 9 সেমি, 9 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা যুক্তি দাও। সম্ভব কিনা যুক্তি দাও। হয়েছে প্রশ্নটা? তাড়াতাড়ি নোট ডাউন করো না প্রশ্নটা। দেখো এটা যেটা করতে হবে, দেখো যখন ত্রিভুজের ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান অপেক্ষা বেশি হয়ে যাবে, তখন আর ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে দেখো 3 সেমিটা কি প্রথম বাহু, প্লাস 6 সেমিটা কি দ্বিতীয় বাহু, এই দুটো যোগ করছি। আর এখানে দেখো একটা বাহুই 9 আছে, তৃতীয় বাহুটাই 9 আছে, তাই তো? এটা দ্বিতীয় বাহু, এটা এটা প্রথম বাহু, এটা প্রথম বাহু আর এটা দ্বিতীয় বাহু। তাহলে এখানে একটা বাহু, এখানে একটা বাহু, দুটো বাহু, দুটো বাহু 9, আর তৃতীয় বাহুটা নয়, একটাতেই 9 হয়ে গেছে। তাহলে আমি কি বলছি, যখন দুটো বাহু যোগফল 0 অথবা বেশি হয়ে যাবে তৃতীয় বাহুটার থেকে, তখন কি আর ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে দুটোই কি 9 9 মানে সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে মানে কি সম্ভব নয়, তাই তো? সমান হয়ে গেছে মানে ত্রিভুজ আঁকা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে এটা কিভাবে লিখতে হবে দেখে নাও প্রত্যেকে। উত্তর, ত্রিভুজে দুটি বাহুর যোগফল, ত্রিভুজের দুটি বাহুর যোগফল
ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান। তৃতীয় বাহুর সমান, তাই তো? সুতরাং 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা, সুতরাং 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। করে নাও। করে না, অসুবিধা নেই। এর পরের প্রশ্নটা দেখো। এটা তাহলে ক্ষয়ের দাগের হয়ে গেল, তাই তো? এরপর গয়ের প্রশ্নটা দেখে নাও। এরপরে দেখো গয়ের প্রশ্ন যেটা আছে, স্থানীয় মানে বিস্তার করো। কি না? গ হচ্ছে স্থানীয় মানে বিস্তার করো। ভালো করে দেখো, স্থানীয় মানে বিস্তার করো। সংখ্যাটা দেওয়া আছে 4753। 4753। তো এটাকে যখন স্থানীয় মানে বিস্তার করব, কি করে করতে হবে? প্রত্যেকে এদিকে লক্ষ্য রাখো, বোর্ডের দিকে। এটা যখন স্থানীয় মানে বিস্তার করবো তো কি করে করব? আমি এখানটা রাফে দেখাচ্ছি 4753, তাই তো? এই 4-এর সরাসরি 4 দিয়ে সব 0 0 0 দিয়ে দিলাম। তাহলে এরপর 7 পড়ে আছে, এই 7-এর সরাসরি 7 দিয়ে 0 0 দিয়ে দিলাম। এরপর 5 পড়ে আছে, এই 5-এর সরাসরি 5 দিয়ে 0 দিয়ে দিলাম। এরপর কি 3 পড়ে আছে, এরপর দেখো 3। ঠিক আছে? তাহলে দেখো 4000 প্লাস 800 প্লাস 50 প্লাস 3 হচ্ছে তো। তাহলে এটা স্থানীয় মানে বিস্তার হয়ে যাচ্ছে। অতএব স্থানীয় মানে বিস্তার করে পাই, অতএব স্থানীয়, এটা উত্তর, স্থানীয় মানে বিস্তার করে পাই। দেখে নাও ভালো করে। তাহলে প্রথমে আমি কি করব? 4000 করব। এই 4000টা আমি লিখে দিচ্ছি। এরপর কত করব? 700 করব। 700টা আমি লিখে দিচ্ছি। এরপর কত করব? 50 করব। 50 লিখে দিচ্ছি। এরপর কত করব? 3 করব। তাহলে হয়ে গেছে, স্থানীয় মানে বিস্তার করে লিখে পাই, হয়ে গেছে।
হয়েছে? অঙ্কিতা, ওটা তুলে দাও। হয়েছে প্রত্যেকের? এরপর ভয়ের দাগেরটা দেখো। একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তাই তো, ভালো করে দেখো যে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি বলেছে। এটা যদি একটা বৃত্ত হয়, এটা কি একটা যদি বৃত্ত হয়, তাই তো, তো এর বৃহত্তম জ্যা, জ্যা মানে কি এক পাশ থেকে আর এক পাশে, মানে সব থেকে কত বড় লাইনটা টানা যাবে। আমি যদি এখান থেকে করি তাহলে তো ছোট হয়ে যাবে, বৃহত্তম মানে সব থেকে বৃত্তের মধ্যে বৃহত্তম জ্যা। তাহলে আমি যদি এখান থেকে এখান বন্ধ করি সেটাই হবে, কারণ এটা তো বৃত্ত গোল পুরো। আমার হয়তো এখানে গোল হয়নি ঠিকঠাক, কিন্তু এটা তো পুরো গোল। তাহলে এখান থেকে মাঝ বরাবর আমি যদি টানি তাহলে সেটাই তো সব থেকে বৃহত্তম হবে। তো তাহলে এটা যদি সব থেকে বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি বলেছে, তাহলে এটা কত? এটা কত? এটা হচ্ছে 12 সেমি। এই যে জ্যা এটা হচ্ছে 12 সেমি, তাই তো। এটা যদি 12 সেমি হয়, এরপর আমাকে বলেছে যে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। ব্যাসার্ধ মানে হচ্ছে এখানটা একটা মাঝখান ফুল স্টপ দিয়ে তারপরে এরকম তো গোল করেছি, তাই তো, একটা ফুল স্টপ দিয়ে তো গোল করেছি। তো একটা ফুল স্টপ দিয়ে যদি গোল করি আমি, তোরা পিছনটাতে চলে যা, নালে এই তোরা সামনে আয়, তুই জন আছিস সামনে, তোর পিছনটাতে যা। তো দেখো ভালো করে, আমি সাধারণত বৃত্তটা কিভাবে করেছি, এখানটা একটা কম্পাস বসিয়ে করেছি, কিন্তু আমার এখানে তো সম্ভব নয় কম্পাস বসিয়ে এইভাবে টেনেছি এটা। তাহলে এইভাবে যদি টেনে তাহলে কম্পাসের দাগটা তো এখানটায় হবে, তাই তো। তাহলে এটা এরকম কম্পাসের, এটা ধরো বৃত্ত, এর কেন্দ্রবিন্দু এটা, তাই তো। এটাকে বৃত্ত বলে, এর কেন্দ্র কোনটা? এটা। আর যদি সব থেকে বৃহত্তম জ্যাটা নিই, বৃহত্তম জ্যা যদি টানা হয় এখান থেকে এখানে পর্যন্ত টানলে এটা কি বৃহত্তম হবে, নয় তো? তাহলে মাঝ বরাবর টানলে সেটা বৃহত্তম হবে। এটা আমি এই জন্য মাঝ বরাবর টেনে দিচ্ছি। বলছে যে এই জ্যাটার দৈর্ঘ্য কত হবে। এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। 12 সেমি মানে এখান থেকে পুরো এখান পর্যন্ত এটা কত? 12 সেমি, তাই তো। এটা যদি 12 সেমি হয়, তাহলে বলছে যে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে মাঝখানে একটা বিন্দু পেয়েছি, এখান থেকে এটা হতে পারে, 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 যে কোনো মানে মাঝখান থেকে ধার পর্যন্ত, সেইটাকে কি বলে? ব্যাসার্ধ বলে। তাহলে এটা ব্যাসার্ধ। এটা যদি আমি ব্যাসার্ধ বলি এখান থেকে এখান পর্যন্ত, তাহলে আমার এইটা থেকে এখান পর্যন্ত এটা ব্যাসার্ধ বলবো, তাই তো। তাহলে এটা যদি টোটাল 12 সেমি হয়, এখান থেকে এখান পর্যন্ত যদি 12 সেমি হয়, তাহলে এটা মাঝ বরাবর ভাগ হয়ে গেছে তো।
তাহলে 12 এটা 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, তাহলে 6 সেমি, তাই তো? তাহলে এখান থেকে এইটা 6, এখান থেকে এইটা হাফ, এইটা 6, আর এখান থেকে এইটা হাফ, এইটা 6, তাহলে 6 6 এটা কি টোটাল 12 হয়ে যাচ্ছে তো? 6 6 এটা 12 হয়ে যাচ্ছে তো? তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি। এখান থেকে এইটাকেও ব্যাসার্ধ বলতে পারি, এখান থেকে এটাকেও ব্যাসার্ধ বলতে পারি। তাহলে ব্যাসার্ধ আমি কত পেলাম? 6 সেমি, তাই তো? তাহলে আমি উত্তর কিভাবে করব দেখো ভালো করে তোমরা। অতএব একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ হবে, বৃত্তটির ব্যাসার্ধ হবে 6 সেমি, তাই তো? করে নাও, প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি। একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 6 সেমি। এই হ্যাঁ, গোলটাও করতে হবে। এইগুলো টানার প্রয়োজন নেই, এইগুলো টানার প্রয়োজন নেই। তাহলে 6 + 6 12, তাই তো? 6 + 6 12। তাড়াতাড়ি করে নাও, ওই তো ওখানে অনেকটা জায়গা আছে তো। এত একটি মিশ্র ভগ্নাংশকে সমতুল্য অপরকৃত ভগ্নাংশে পরিণত করো। হয়েছে এটা? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হয়েছে, হয়েছে। দেখো 2.5/6 এই মিশ্র ভগ্নাংশটিকে 2.5/6 এই মিশ্র ভগ্নাংশটিকে 2.5/6 এই মিশ্র ভগ্নাংশটিকে সমতুল্য অপ্রকৃত ভগ্নাংশে
সমতুল্য অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। ভগ্নাংশে পরিণত করো। 2/5/6 এই মিশ্র ভগ্নাংশটিকে সমতুল্য অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। করো তাড়াতাড়ি, দেখো ভালো করে। তাহলে দেখো অপ্রকৃত ভগ্নাংশটি হলো বলে আমরা লিখবো, তাই তো? অপ্রকৃত ভগ্নাংশটি হলো বলে আমরা লিখব অপ্রকৃত ভগ্নাংশটি হলো, দেখো ভালো করে, 2/5/6 আছে, তাই তো? তাহলে আমি এখানটা লিখে দিলাম 2/5/6, এখানটা সমান দিলাম। দেখো ভালো করে, এটা যখন 2/5/6 এরকম থাকে, তো আমি যখন এটা থেকে এটাতে আসি, প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, আমি যখন এটা থেকে এটাতে আসি, এটা কি গুণ করতে হয়। তাহলে 2/6 কত? 12। এই যে 12 হয়ে গেল, এখান থেকে যখন এখানে যাব এটা যোগ করতে হয়। তাহলে এখান থেকে এখানে আসলাম গুণ, 2/6 12, আর এখান থেকে এখানে যাব 12 সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 17। তাহলে এখানটা আমি 17 লিখে দিলাম, আর এটা 6 লিখে দিলাম। ব্যাস। এটা কেন অপ্রকৃত ভালো করে বুঝে নাও। এটা কেন অপ্রকৃত? কারণ প্রকৃত হলে নিচেটা বড় হবে, উপরেটা ছোট হবে। কারণ তোমাদেরকে যখন পরীক্ষাতে নাম্বার দেয়, 10-এর মধ্যে কেউ 9 পাও, কেউ 9.5 পাও, তাহলে 10টা নিচে থাকে? এটাই তো সম্ভব। কেউ কোনোদিন 6 নাম্বারের পরীক্ষাতে 17 পেতে পারে? সম্ভব নয় তো। সেই জন্য এটা অপ্রকৃত। কিন্তু 10-এর মধ্যে সে 9 পেতে পারে, এটা প্রকৃত। এই জন্য এটাকে অপ্রকৃত, কারণ নিচেটা ছোট হয়ে যাবে, উপরেরটা বড় হয়ে গেছে বলে অপ্রকৃত। তাড়াতাড়ি করে নাও, কিছু করবে না, করে না। হয়েছে? দেখো ভালো করে এবার। বলেছে শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও। কি বলেছে? শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও। চ দিচ্ছি। শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও, তাই তো? শঙ্কুর তল সংখ্যা কত সেটাও বলতে বলেছে। উদাহরণ দেবো, তার সঙ্গে শঙ্কুর তল সংখ্যা কত, তাই তো? তাহলে শঙ্কুর একটা বাস্তব উদাহরণ, শঙ্কুর বাস্তব উদাহরণ কি হতে পারে? এই যে মরাই বা গোলা, তার চালটা হতে পারে, বরের টুপুর হতে পারে, তাই তো? এগুলো আচ্ছা, হ্যাঁ, কর্নেটো আইসক্রিম, তাই তো? ঠিক আছে, কর্নেটো আইসক্রিমটা হতে পারে। তাহলে শঙ্কুর একটি বাস্তব উদাহরণ হলো গোলার চাল।
কর্নেটো আইসক্রিম হবে শঙ্কু। শঙ্কুর একটি বাস্তব উদাহরণ হলো শঙ্কুর একটি বাস্তব উদাহরণ হলো গোলার চাল। গোলার চাল, তাই তো? এরপরে দেখো কি, হ্যাঁ হ্যাঁ ওটা এখন লেখার প্রয়োজন নেই, এগুলো হলেই হবে, ঠিক আছে। আর হচ্ছে একটা চেয়েছে তো, অনেকগুলো লেখার প্রয়োজন নেই। শঙ্কুর তল সংখ্যা কটা বলতে পারবে? দুটো। ফেলে দিলে একটা পড়ে যায় তো, মানে যেখানে আর একটা এরকম দাঁড় করে রাখলে হয় তো, তাই তো? তাহলে তল সংখ্যা কটা? দুটো। শঙ্কুর শঙ্কুর তল সংখ্যা হলো দুটি। আচ্ছা, হয়েছে এটা? একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি, অপর দুটি কোণ কত? সমকোণী প্রত্যেকের হয়ে গেছে? এটা হয়েছে? ঠিক আছে, প্রত্যেকের খাতা আমি চেক করব। ঠিক আছে। দেখো ভালো করে, একটি সমকোণী ত্রিভুজের কিনা একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে একটি কোণ 40 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত হবে? অপর কোণ দুটির মান কত হবে, তাই তো? তো ভালো করে দেখো তোমরা, সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? হ্যাঁ দেখ, সেটাকে সমবাহু ত্রিভুজ বলে। যার তিনটে বাহু সমান সেটাকে সমবাহু ত্রিভুজ বলে। সব কোণ সমান হবে, কিন্তু এখানে তো বলেছে একটা কোণ 40 ডিগ্রি, অপর দুটি কোণ তো বের করাতে বলেছে না। সমকোণী ত্রিভুজ যার এরকম জিনিসটা, সমকোণী ত্রিভুজ এটা হয়, এরকম আঁকাটা হয় সমকোণী ত্রিভুজের।
দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজের প্রধান যেটা বৈশিষ্ট্য হচ্ছে সব সময় একটা কোণ 90 ডিগ্রি হবে, সব সময় একটা কোণ 90 ডিগ্রি হবে। কিন্তু সমবাহু ত্রিভুজের সব কোণই সমান, কিন্তু সমকোণী ত্রিভুজের সব সময় একটা কোণ 90 ডিগ্রি হবে, তাই তো? তো সব সময় যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, আমাকে এখানে আর একটা কোণ আমি পেয়ে গেছি কত, 40 ডিগ্রি। ইনকেস ধরছে এটা 40 ডিগ্রি হলো, তাহলে এটা কত? কারণ এটা তো আমি অটোমেটিক পেয়ে গেছি, কারণ এটা আমরা জানি সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে, তাই তো? তো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় আর একটা অঙ্ক তো আমার বলে দিয়েছে 40 ডিগ্রি, তাহলে এটা কত হবে? আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা কি করব, সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের এটা এখান থেকে করি, সমকোণী ত্রিভুজের একটি কোণ সমান কত, অঙ্কতে বলেছে 40 ডিগ্রি, তাই তো? তাহলে আমি কি করব, অপর কোণ দুটির মান হলো, অতএব অপর কোণ দুটির মান হলো বলে, তাই তো? তাহলে দেখো একটা হবে 90 ডিগ্রি, কারণ এটা এ, এটা বি, আর এটা আমি সি দিয়ে দিচ্ছি। তাহলে আমি সি কোণটা তো পেয়েছি, সি কোণটা সমান 40 ডিগ্রি। একটি কোণ সি কোণ ব্র্যাকেটে সি কোণ সমান 40 ডিগ্রি। তাহলে অপর কোণ দুটির মান হলো, দেখো তাহলে বি কোণ তো আমি এখানে আগেই জানি 90 ডিগ্রি, অতএব বি কোণ সমান 90 ডিগ্রি, অতএব এ কোণ সমান, তাহলে দেখ দুটো কোণ আমি পেয়ে গেছি, তাহলে আর একটা কোণ আমাকে বের করাতে হবে। আমি কি জানি তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়, তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়। আমি ধর এমনি ধরছি যে এই বাক্সটাতে 15 টাকা ফেলা আছে, 15 টাকা আছে, তাই তো? আমি এখান থেকে শুভ প্রথমেই তুলে নিয়েছে 5 টাকা, তাহলে আর কত টাকা আছে এখানে, 10 টাকা। তাহলে টোটাল আমি 15 টাকা নিয়েছি, নিয়ে এখান থেকে বাদ দেবো, প্রথমেই শুভ 5 টাকা তুলে নিয়েছে, তাই তো? এরপর পিতিসা এখান থেকে 5 টাকা তুলেছে, বা 6 টাকা, বা যাক 5 টাকায় তুলেছে, তাহলে পিতিসা আরও 5 টাকা তুলে নিল, তাহলে টোটাল কত, 10 টাকা বেরিয়ে গেছে। বলছি এরপর যেটা পড়ে আছে সেটা প্রকৃতি পাবে, তাহলে প্রকৃতি ক টাকা পাবে, 5 টাকা, তাই তো? তাহলে +5, তাহলে দেখ 15 মাইনাস 15 সমান 0, 0 মানে 0 মানে কি, এখানে আর কিছুই পড়ে নেই। ঠিক এইটাও দেখো এইভাবেই করব আমি। তাহলে আমরা কি জানি এই তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে আমি 180 ডিগ্রি এখানটায় করছি, মাইনাস দিচ্ছি এরপর। তাহলে একটা কোণ আমি কত পেয়েছি, 40, এটা 40 ডিগ্রি। আর একটা কোণ কত পেয়েছি, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, তাই তো? 50 ডিগ্রি না, এখানে যেরকম 15 ছিল, এখান থেকে শুভ আর পৃথিসা দুজনে 5 টাকা করে, তাহলে 15 মাইনাস 10 সমান তো আমি 5 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হবে, ওইখানটায় যেটা পড়ে থাকবে সেটা এখানটায় হবে। তাহলে টোটাল 180 ডিগ্রি মাইনাস, তাহলে 40 ডিগ্রি আর 90 ডিগ্রি মানে কত, 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি আমার হচ্ছে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 130 ডিগ্রি বাদ দিই, দেখো 180 ডিগ্রি থেকে যদি 130 ডিগ্রি আমি বাদ দিই, 0.5, তাহলে 50 ডিগ্রি হয়ে যায়। সেই জন্য এখানটায় 50 ডিগ্রি হলো সঠিক উত্তর। তাহলে এটা কি, এই কোণটার মান কত হবে, 50 ডিগ্রি, তো সেই জন্য এখানটা আমি লিখে দেবো 50
ডিগ্রি, তাই তো? প্রত্যেকে করে নাও। প্রকৃতিটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, করে নাও তাড়াতাড়ি। এটা এটা কোন চিহ্ন? এটা এরকম এল না, এগুলোকে চিহ্ন বলে, কোণের চিহ্ন এগুলো। এগুলো কি কোণের চিহ্ন। দেখতে পাচ্ছ? এই দেখো, এই কোণটা থেকে এই কোণটা দেখো, এটা এরকম এসেছে তো, তাই তো? কোণের চিহ্ন এগুলো, কোণের চিহ্ন এগুলো, এল নয়। এগুলো কোণের চিহ্ন দিয়েছি। হয়েছে? দেখো, এরপর বর্গীর জয়ের দাগের হবে। দেখো, বর্গীর জ কোথায় লেখো? কোথায় লেখো? তাই তো, কোথায় লিখবো? এখানে 7,06,439। 7,06,439। তাই তো, আমরা এটা কি করে বুঝবো? আমরা কি জানি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাই তো? আমরা এটা পিছন থেকে বসে বসে আসবো। দেখো, এখানটায় 9, এটা 3, এটা 4, এটা 6, এটা 0, এটা 7। তাহলে লক্ষর ঘরে 7 আছে। আমরা যখন কোথায় লিখবো, কি করব? সেই জন্য করব উত্তর। দেখো, 7 লক্ষ করব। 7 লক্ষ কত হয়েছে? এটা 6,000, তাই তো? 6,400, 400, তাই তো? শো বা শত যা ইচ্ছা করা যায়, 400। এরপর কত? 39, 39।
ব্যাস হয়ে গেছে। 7,06,439 করে নাও তাড়াতাড়ি। হয়েছে? ঘনকের কটি মাত্রা আছে? তাই তো, ঘনকের কটি মাত্রা আছে? একটা ঘনকের 3টি মাত্রা থাকে। কটা? 3টি। তাহলে উত্তর হবে ঘনকের 3টি মাত্রা আছে। ঘনকের কটি মাত্রা আছে? 3টি। হয়েছে এটা? আটটি পেনের দাম 32 টাকা হলে আটটি পেনের দাম 32 টাকা হলে, 8টি পেনের দাম 32 টাকা হলে 5টি পেনের দাম কত হবে? 5টি পেনের দাম কত হবে? তাই তো, এটা প্রত্যেকের হয়ে গেছে তো? হ্যাঁ, ঠিক আছে, প্রশ্নটা তাড়াতাড়ি তুলে নাও, আমি তারপরে বোঝাবো জিনিসটা। হয়েছে? 8টি পেনের দাম 32 টাকা বলেছে, তাই তো? পেন, পেন ব্যাকেটে টি, দাম ব্যাকেটে টাকা, তাই তো? তাহলে ভালো করে দেখো, এখানে 8টি পেনের দাম বলেছে 32 টাকা। এই যে 8টি পেন, এই 8টি পেনের দাম বলেছে কত টাকা? 32 টাকা। আমি 32 লিখে দিলাম। তাহলে 5টি পেনের দাম কত হবে? 5টি পেনের দাম কত হবে? এটাই প্রশ্ন, তাই তো? তো খুব সহজ অঙ্ক, কারণ 8টা পেনের দাম যদি 32 টাকা হয়, 5টি পেনের দাম নিশ্চয়ই কম হবে। তো কম কত টাকা হবে সেটা দেখব। 8টি পেনের দাম সমান 32 টাকা, তাই তো? একটি পেনের দাম সমান 32/8 টাকা। কেন 32/8 টাকা হলো?
কারণ 8টি পেনে যদি 32 টাকা নেয় তাহলে একটি পেনে নিশ্চয়ই কম নেবে। তো কম নেবে মানে কি, বাই বা ভাগ, তাই তো? ভাগও করতে পারো, বায়ও আকারে লিখতে পারো। কেউ যদি এটা 32 ভাজিতক 8 টাকা তাহলেও ঠিক হবে, কিন্তু যেহেতু আমি ঐকিক নিয়মে অঙ্ক করছি এটা করলে বেটার হবে জিনিসটা, তাই তো? এরপর দেখো 5টি পেনের দাম সমান সমান 32/8। তাহলে একটা পেনের দাম যদি এইটা হয় 5টা পেনের দাম বেশি হবে, তো ওই জন্য গুণিতক দিয়ে 5 দিলাম। দেখো 8 4 32, 8 4 32, তো 8 দিয়ে এই জন্য 32কে কেটে দিলাম, সমান এত টাকা। সমান দেখো এখানে 4 পড়ে আছে, 4 গুণিতক এখানে কত, 5 পড়ে আছে, এত টাকা, তাই তো? তাহলে 4 5 কত টাকা, 20 টাকা। প্রত্যেকে লিখে নাও এটা। অতএব 5টি পেনের দাম হবে 20 টাকা। লিখে দিচ্ছি অতএব, অতএব 5টি পেনের দাম 20 টাকা। কারো কি বুঝতে অসুবিধা আছে? এইটা আচ্ছা, দাম যদি পেন বাড়ে দামও বাড়বে, পেন কমলে দামও কমবে, সেই জন্য সরল সম্পর্ক। কিছু কি কাজ আছে কি? অঙ্ক করাবো তাহলে এদের, এদের অনেকগুলো অঙ্ক আছে। অন্য কিছু কাজ আছে? আচ্ছা 10টা করতে হবে তো বলেছিলাম, এ অঙ্ক বলেছিলাম না? 2 গুণিতক 10 সমান 20 নাম্বার, তাই তো? আচ্ছা 2-এর দাগের প্রশ্নের সেট কালকে তো একটা নাম্বার প্রশ্নের 1 নাম্বার প্রশ্নের সেটটাই হচ্ছে, কালকে তো শর্ট প্রশ্ন কোনো করেছিলাম 1-এর দাগের, তাই তো? আজকে 2-এর দাগের করাচ্ছি, ওই সেটেই 2-এর দাগের নাম্বার বিভাজন আছে প্রশ্নটাতে, কিনা 2 গুণিতক 10 তার মানে 20, তাই তো? তাহলে আগের দিনে কত পেয়েছে আমরা, আগের দিনে 10 হয়েছে, আজকে 20 হয়েছে, তাহলে এই প্রশ্নের সেট থেকে টোটাল 30 নাম্বার সলভ করা হলো। নেক্সট দিনে এরপর 5-এর দাগের প্রশ্ন আছে, মানে 3-এর দাগের প্রশ্ন কিন্তু 5 নাম্বারের প্রশ্নগুলো 4টে করতে হবে, তাহলে 4 5 20 হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিনে ওই অঙ্কগুলো করাবো। আজকে 2-এর দাগ হয়ে শেষ হয়ে গেল, নেক্সট দিন 3-এর দাগ থেকে অঙ্কগুলো করাবো এই প্রশ্নের সেটটাতে। আর এইভাবে আমি পরীক্ষার আগে মোটামুটি 5টা প্রশ্নে কি 10টা প্রশ্নে যতগুলো হবে প্রশ্নের সেট করিয়ে দেবো, এর মধ্যেই কমন পেয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার থাকলে সব কমন হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে, এখানে তো কনসেপ্ট অনেক ক্লিয়ার আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে যাই প্রশ্ন আসুক সব হয়ে যাবে, কারণ এরকম টাইপেরই প্রশ্ন দেবে। হয়তো এখানে 5-এর জায়গায় 9 দিল, এখানে 32-এর জায়গায় 45 দিল, তাহলে কি অঙ্কটা করতে পারবো নি? কারণ অঙ্কের টাইপ এক, সংখ্যাগুলো খালি চেঞ্জ হয়ে যাবে। হয়তো সেখানে 7 লক্ষর জায়গায় 8 লক্ষ দিল, কথাই কি লিখতে পারবো নি? তাই 5টা সেট যদি আমরা প্র্যাকটিস করি সবই হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ক্লাস আবার দেখা হবে কালকে।